নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজ সন্ধ্যায় হাইটকে আপনাদের সঙ্গে আমি পার্থ বন্দ্যোপাধ্যায়। হঠাৎ করে নেপালের পরিস্থিতি ভয়ঙ্কর খারাপ হয়ে গেল। নেপাল চলে এলো খবরের শিরোনামে। নেপালের পরিস্থিতি যে এইরকম একটা পরিণতির দিকে যাচ্ছে, এটা সম্ভবত আগে থেকে কেউই আন্দাজ করেননি। অন্তত আমরা যারা অত বেশি বাইরের দেশে, প্রতিবেশী দেশে কি হচ্ছে তার ভেতরের খোঁজ খবর রাখি না, সাধারণত আমরা ব্যস্ত থাকি আমাদের নিজেদের দেশ নিয়ে। কিন্তু অনেকটা বাংলাদেশের ছবি এবার নেপালে জেন জি রাস্তায় নেমে এলো। একদম যারা যুবক, ওই বর্তমান প্রজন্ম সেখানকার, তারা এসে অনাস্থা প্রকাশ করলো শাসকের ওপর। এবং সেই অনাস্থার চেহারা এমন যে নেপালে আমরা দেখলাম প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী, তিনি আগুনে পুড়ে মারা গেলেন, বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো। এই ভয়ঙ্কর একটা প্রোটেস্টের চেহারা, যা কিছুদিন আগে আমরা গত বছর আগস্ট মাসে বাংলাদেশে দেখেছি, প্রায় সেরকমই একটা ছবি আবার আমরা নেপালে দেখলাম। আজ একটু এই বিষয়টা নিয়ে কথা বলি এবং এই জেনজি কেন হঠাৎ করে এত শাসকের উপর ক্ষেপে উঠছে বাংলাদেশের পরে এবার নেপালে, এটা বোঝার জন্য আজকে যারা আমাদের স্টুডিওতে আছেন, আমার একদিকে রয়েছেন অনুরাগ সিং দীক্ষিত। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং এই নিয়ে এই মুহূর্তে তিনি পিএইচডিও করছেন। অন্যদিকে সপ্তক স্বর আমার সঙ্গে রয়েছেন। সপ্তক পড়াশুনো করছেন আন্তর্জাতিক বিষয় নিয়েও, এবং একই সঙ্গে তাকে স্টুডিওতে রাখার একটা অন্যতম উদ্দেশ্য এই প্রজন্মের এই ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ একের পর এক দেশে আমরা দেখছি, প্রতিবেশী দেশগুলোতে। এটাকে ওরা কিভাবে দেখছেন, ওদের প্রজন্মের, কারণ ও সপ্তক একজন ছাত্র, এইখানে বেশিরভাগ ছাত্ররা অংশ নিয়েছে। বাংলাদেশেও ছাত্ররাই বেশিরভাগ এই ধরনের প্রোটেস্টের অংশ ছিল, যার ফলে বাংলাদেশের সরকার পরিবর্তিত হয়েছে। আমি সপ্তক আপনাকেই প্রথম সুযোগ দিই, আপনার এই নেপালের বর্তমান চেহারাটা দেখে প্রাথমিকভাবে কি মনে হচ্ছে, এবং ছাত্ররা একটা দেশের সরকারকে উল্টে দিচ্ছে, একটা দেশের সরকারের প্রধান তিনি পালিয়ে যাচ্ছেন ছাত্রদের বিক্ষোভের ভয়ে, এটা দেখে আপনার কি মনে হয়েছে প্রাথমিকভাবে? দেখুন, প্রাথমিকভাবে মনে হওয়ার বিষয়টা সেটা হচ্ছে যে ছাত্রদের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা মূলত বেশ বিগত অনেক বছর ধরেই নেপালের সরকার যেভাবে তাদের পলিসিগুলোকে ইমপ্লিমেন্ট করছে, যেভাবে তাদের ইকোনমিক সিস্টেম চালাচ্ছে, সেটা কিন্তু ওখানকার যুবক সমাজ, ছাত্র সমাজ কিংবা যে কোনো সাধারণ মানুষের জন্য কিন্তু ভালো ফল দেয়নি। আমরা ইন্টারন্যাশনাল রিলেশনে পড়ি যে ইন্ডিয়া চায়নার ফরেন রিলেশনে চায়না যখন পেট্রোল মানে তেল নিত ভারতের থেকে, তখন কিন্তু এটা একটা আমরা শুনতাম যে চায়না ট্রাকে করে পেট্রোল নিয়ে যাচ্ছে, যেখানে ওরা পেট্রোল ওয়েস্ট করছে পেট্রোল নিয়ে যাওয়ার জন্য। সেখানে কিন্তু ওদের ওই ইকোনমিক ডিজাস্টারটা ওখান থেকেই শুরু হয়। ওটা একটা মানে মূল জায়গা যেখান থেকে ওদের ইকোনমিক ডিজাস্টারটা শুরু হয়েছে। মানে চায়নার কথা বলছেন না নেপালের কথা? নেপালের কথা বলছি। তো নেপাল ওই জায়গা থেকে ইকোনমিক ডিজাস্টার থেকে শুরু করে একটা কারাপ্টেড পলিটিক্যাল সিস্টেম, ওখানে যারা সিনিয়র নেতারা রয়েছে নেপালে, যেমন আমাদের ওখানকার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য যারা মন্ত্রিত্বতে রয়েছেন, তাদের আমরা দেখি যে তাদের সন্তানরা, তাদের পরিবারের লোকজনেরা সোশ্যাল মিডিয়াতে একটা বিলাসবহুল জীবনের একটা অভিব্যক্তি দেখান ওখানে, যে ওনারা ফরেন ট্রিপে যাচ্ছেন, ওখানে দামিক জুতো কাপড় ইউজ করছেন, যেখানে ওদের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। সেক্ষেত্রে এই ছাত্র যুব একটা সমাজের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাটা খুবই স্বাভাবিক। হয়তো ঘটনাটা অনভিপ্রেত, কিন্তু তাও এটা একদিনের ব্যাপার নয়। ঘটনাটা একদমই একদিনের ব্যাপার না, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে এর ইঙ্গিত আভাস কি আগে থেকে পাওয়া গিয়েছিল। আমি অনুরাগ আপনার কাছ থেকে একটু জানতে চাই। দেখুন, নেপালের অর্থনীতি বেশ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, বাংলাদেশের অর্থনীতিও খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে এই ধরনের সোশ্যাল মিডিয়া ব্যান করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যান করা হয়েছে বলে এত ক্ষেপে গেল ছাত্ররা, এত ক্ষেপে গেল যুব সমাজ, যে নেপালের প্রধানমন্ত্রীকে পালাতে হলো। ব্যাপারটা একটু কিরকম ওভার এস্টিমেটেড মনে হয় না, যে এত ছোট কারণের জন্য এত বড় ক্ষোভ? পার্থদা, সোশ্যাল মিডিয়ার সাথে পুরো ঘটনাটার যা সম্পর্ক, তার খুব একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এটা হয়তো সপ্তকও বলবে। সেটা হচ্ছে, আপনি জানেন যে নেপাল একটা ট্যুরিস্ট কান্ট্রি, মানে নেপালের যা মেন আয়ের সোর্স অফ ইনকাম ইজ ট্যুরিজম। ফলে ট্যুরিজমে আজকালকার দিনে আজকে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া খুব একটা বড় ভূমিকা পালন করে।
আপনি দেখবেন যে আপনি ফেসবুকে বা ইনস্টাগ্রামে যে রিলসগুলো আসে বা কিংবা যে শর্টসগুলো আসে ইউটিউবে, সেখান থেকে কিন্তু অনেক প্রমোশন হয়, কোনো হোটেলের হোক বা কোনো রিসর্টের হোক বা কোনো ট্যুরিস্ট সম্পর্কিত কোনো একটি স্থানের হলো। ফলে এই সোশ্যাল মিডিয়া কিন্তু ট্যুরিজমের একটা খুব বড় প্রমোটার। সেখানে দাঁড়িয়ে নেপালের যারা ছাত্র যুবরা আছেন, আজকে আপনি দেখুন সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের টেকনোলজি অন ফিঙ্গারপ্রিন্টস, আমাদের হাতের মধ্যে যা ফোন তার মধ্যে অনেক কিছু আছে। এবং সোশ্যাল মিডিয়া শুধুমাত্র এন্টারটেনমেন্টের জায়গা না, আমি মনে করি সোশ্যাল মিডিয়া এডুকেশনের একটা খুব বড় প্ল্যাটফর্ম। যেমন ইউটিউবকেও সোশ্যাল মিডিয়ার মধ্যেই রাখা হয়, কিন্তু আপনার এই নিউজ চ্যানেল ইউটিউবে আছে। ফলে হাই নিউজ বা আপনার নিউজ চ্যানেল তো শুধুমাত্র এন্টারটেনমেন্ট না, সোর্স অফ ইনফরমেশন। ফলে দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ। সরকার ওখানে যা পদক্ষেপ নিলেন, নেপালের সরকার, তা আমরা যারা ইন্টারন্যাশনাল আমার কিরকম মনে হয় যে এই সোশ্যাল মিডিয়া ব্যান করার ফলে ক্ষোভ, এটা মনে হয় যে এটা অন্য কোনো কারণেও এই ক্ষোভটা বেরোতো, মানে এটা কোনোভাবে ঘটনাচক্রে সোশ্যাল মিডিয়া ব্যান করার পরে এই বিস্ফোরণটা হয়েছে, এটা অন্য কোনো নির্দেশের কারণেও হতে পারতো একেবারেই। মানে ভেতরে 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 ব্যাপারটা, ওই বিস্ফোরণটা হওয়ার জন্য সমস্ত রকম ইন্ধন এক জায়গায় হয়েই ছিল, এবার একটা আগুন দরকার ছিল, সেই আগুনটা ধরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া ব্যান। নিশ্চিতভাবে আমি আপনার কথার 100% সমর্থন করি। ওখানকার যা সরকার ছিল, মানে অস্টবেল সরকার, যেটা এখন আর নেই, কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করেছেন, তার বিরুদ্ধে, ওনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ ছিল, যেটা সপ্তক বলল, ওখানে কারাপশনের অভিযোগ ছিল এবং সেই দেশের আর্থিক অবস্থা খুব খারাপ। সেখানে তার রাষ্ট্রপ্রধান, ওখানকার নির্বাচিত যিনি সরকারের প্রতিনিধিগণ, তারা বিলাসবহুল জীবন যাপন করছেন, তিনি বিদেশে যাচ্ছেন, তারা সরকারি টাকায়, যেটা দেশের মানুষের টাকা, তাতে তারা নিজের সব স্বার্থগুলো পূর্ণ করছেন। ফলে এটা তো খুব বড় একটা কারণ ছিলই। তার সাথে আমি মনে করি এটাতে হলো বিদেশি যারা শক্তি, তাদেরও হাত হতে পারে। কারণ আপনি জানেন নেপাল মোরাললেস কিন্তু তার যা পলিটিক্যাল সিস্টেম, সেটা শুধুমাত্র ওখান থেকে ইনফ্লুয়েন্স হয় না, চায়না থেকে ইনফ্লুয়েন্স হয় এবং আরও অন্যান্য দেশ থেকে ইনফ্লুয়েন্স হয়। আমার বলতে কোনো দ্বিধা নেই, তার মধ্যে ইন্ডিয়ারও ইনফ্লুয়েন্স কিছুটা আছে, কারণ নেপালের সাথে ভারতবর্ষের খুব বড় সীমা আমরা শেয়ার করি। তার চেয়ে বড়, ভারতবর্ষে আমরা বলি যে নেপালের সাথে ভারতের রুটি আর বেটির সম্পর্ক আছে, মানে রুটি আর বেটি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ওখানকার যে প্রেজেন্ট রেজিম, যেটা কমিউনিস্ট রেজিম ছিল, কমিউনিস্ট পার্টির রেজিম ছিল, তার বিভিন্ন যখন আমরা ট্রেন্ডসগুলো দেখছি, তার বিভিন্ন যখন আমরা তার কর্মকলাপগুলো দেখছি, আমরা বিভিন্ন তার স্কিমসগুলো দেখছি, আমরা সেটার মধ্যে দেখেছি, লক্ষ্য করে এবং গবেষণা করে যারা গবেষণা করছেন তারা দেখেছেন সেই স্কিমসগুলো নেপালের মানুষকে কেন্দ্র করে না, বরং অন্য কোনো দেশকে খুশি করার কেন্দ্র করে সেই স্কিমসগুলোকে আনা হয়েছে। যেমন আপনার মনে হবে আজকে থেকে কিছু বছর আগে আমাদের বিহারের কিছু জায়গাগুলো, সেইগুলো নেপাল নিজের ম্যাপে তারা ডিক্লেয়ার করেছিল যেটা নেপালের টেরিটরি। ফলে সেটার জন্য একটা খুব সার্বিকভাবে ওখানে জন্মেছে, কারণ নেপাল আর ইন্ডিয়ার সাথে যা ইকোনমিক্যাল রিলেশনস, নেপাল ইন্ডিয়া ছাড়া এক্সিস্ট করা খুব মুশকিল, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। কারণ আমরা এটা ইন্টারন্যাশনাল রিলেশনের চোখ থেকে দেখছি, শুধুমাত্র দেশভক্তি চোখে না, আমরা আন্তর্জাতিক চোখে এটা দেখছি। ফলে এই ম্যাটারগুলো আমাদেরকে বুঝতে হবে। আমি একটু সপ্তক আপনার কাছ থেকে জানতে চাই, এই যে পয়েন্টটা একটু আগে অনুরাগ বলছিলেন যে সোশ্যাল মিডিয়া, একদিক থেকে সোশ্যাল মিডিয়া এক ধরনের আসক্তি মানে বুঝতে পারছেন, এক ধরনের অ্যাফেকশন, এবং সোশ্যাল মিডিয়া থেকে যুব সমাজকে যদি দূরে রাখা হয়, যুব সমাজ সেখানে কোনো কারণে ক্ষোভ দেখাতে পারে যে আমি আমার সোশ্যাল মিডিয়ায় যে বিরাট কন্ট্যাক্টস আছে, আমার যে ফলোয়ার্স আছে, তার কাছে আমি আমার স্কিল পৌঁছতে পারছি না। আর অনুরাগ একটা ইঙ্গিত দিয়েছেন যে ওখানে ট্যুরিজম যেহেতু একটা বিরাট বড় অর্থকরী জায়গা, অর্থ উপার্জনের জায়গা, ফলে কেউ একটা হোমস্টে করেছেন, অন্য লোকের কাছে, মানে ট্যুরিস্টদের কাছে তিনি ইনফরমেশনটা পৌঁছবেন কি করে? একমাত্র সবথেকে সহজ এবং সস্তা রাস্তা হচ্ছে সোশ্যাল মিডিয়া। ফলে তিনি মনে করছেন আমার পেটে এতে আঘাত করা হলো, আমার পকেটের উপর আঘাত করা হলো, এইটা একটা কারণ হতে পারে। কিন্তু জাস্ট সোশ্যাল মিডিয়া, আমাদের এখানে চাইনিজ যে সোশ্যাল মিডিয়া টিকটক ব্যান করে দিল গভর্নমেন্ট, এখানে তো এত কিছু ক্ষোভ দেখিনি, ওখানে এই ক্ষোভের আর কোনো কারণ ছিল? পার্থদা দেখুন, শুধু সোশ্যাল মিডিয়া, যেমন আপনি উদাহরণ দিলেন যে টিকটক ভারতে ব্যান করা হয়েছিল, সেখানে টিকটকের মতো আরও অনেক সোশ্যাল মিডিয়া অ্যাপ ছিল যেটা ভারতীয়রা ব্যবহার করতে পারত। কিন্তু
নেপালে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের একটা ছোট ডাইরেক্টিভকে কেন্দ্র করে কেন্দ্র সরকার 26টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নোটিশ জারি করলো যে 7 দিনের মধ্যে তাদের সরকারের সাথে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এবং একজন গ্রিভেন্স রিড্রেসাল অফিসার নিয়োগ করতে হবে। সেটা ওই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কোম্পানি ওরা পালন না করাতে কয়েকদিনের মধ্যে আমরা দেখেছি 4 তারিখ ওরা এটা প্রপোজালটা দেয় সরকার, এবং 7 তারিখের মধ্যে সমস্ত সোশ্যাল মিডিয়া এজেন্সিগুলোকে ব্যান করে দেওয়া হবে। এবং একটা দুটো না, ওখানে 26টা। ওখানকার সাধারণ ছাত্র সমাজ এবং যুব সমাজের শুধুমাত্র এই যে টিকটক, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম নয়, এর মতো একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ওখানে ব্যান করে দেওয়া হয়েছে। একটা ছাত্র সমাজ, একটা যুব সমাজ এবং সাধারণ মানুষই যদি সোশ্যাল মিডিয়া ছেড়েও দিলাম, আমি একটা গণমাধ্যমে যদি নিজের কথার, নিজের অভিব্যক্তির বহিঃপ্রকাশ না করতে পারে, তাহলে সে কোথায় যাবে? সবসময় তো রাস্তার উপরে মাইক ধরে বলাটা সম্ভব নয়। একটা সাধারণ মানুষের, একটা সাধারণ ছাত্রের কিছু ছোট এক লাইনের কিছু বলার হলেও সে সোশ্যাল মিডিয়াতে গিয়েই বলে, সেটা কমেন্ট সেকশন হোক, সেটা কোনো পোস্টের ক্যাপশনে হোক, যেখানেই হোক, লাইভ করে হোক বা রিলের মাধ্যমেই হোক। এবং সোশ্যাল মিডিয়াটা যেটা অনুরাগদা বললো, আমি অনুরাগদার সাথে একমত যে ট্যুরিজম প্রমোট করার একমাত্র সহজ মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। সেখানে ওই ট্যুরিজমটাকেই একবারে মানে যারা ট্যুরিজমকে প্রমোট করতো, যারা ট্যুরিজম নিয়ে বেঁচে থাকতো, তাদের পেটে লাথি মারার মতো কাজ করলো ওখানকার সরকার। সেখানে ইকোনমিক ডেভেলপমেন্টও আটকে গেল সেই ট্যুরিজম বন্ধ হওয়া নিয়ে। এবং আপনি এটা যেটা কথা বলছিলেন যে কিন্তু তারপরে ক্ষোভের চেহারাটা কি, তারা রাষ্ট্রপতি ভবনে আগুন ধরিয়ে দিচ্ছে। একটা হোটেল, হিলটন ইজ আ বিগ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, সেখানে গিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। সেখানে ধরুন বাইরে থেকে আসা টুরিস্টরাই তো সেখানে রয়েছেন, সেই টুরিস্টরা প্রায় আক্রান্ত হচ্ছেন। আমি দেখলাম একজন ভারতীয় মহিলা, তিনি ওখানে কোনো একটা কাবাডি লিগ পরিচালনার জন্য গিয়েছিলেন, হিলটন হোটেলে ছিলেন। তিনি যখন হোটেলে আগুন লাগিয়ে দেওয়া হয়, তিনি বোধহয় স্পাতে বা কোথাও একটা ছিলেন, সেখান থেকে তাকে পালাতে হয়েছে, তাকে লাঠি নিয়ে তাড়া করা হয়েছে। যদি ওখানকার এই জেনজিদের মনে হয় যে এখানে ট্যুরিজম এফেক্টেড হচ্ছে, এতে কি ট্যুরিজম হবে? হিলটন হোটেল আগুন ধরিয়ে দিয়ে কি ট্যুরিজমের প্রমোশন হবে? আপনি একদমই ঠিক বললেন যে আগুন লাগিয়ে দেওয়াটা, সেখানে অনেক ট্যুরিস্ট রয়েছে, ওটা খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু এটাও দেখতে হবে যে আগুন লাগানোটা থেকে শুরু হয়নি, কিন্তু স্টুডেন্টদের যে প্রোটেস্টটা, যুব সমাজের যে প্রোটেস্টটা কিন্তু আগুন লাগানো থেকে শুরু হয়নি, বা ওদের ওই ক্ষোভের প্রকাশটা কিন্তু আগুন লাগানো থেকে শুরু হয়নি। শুরু হয়েছে একটা সিম্পল পিসফুল প্রোটেস্ট দিয়ে, যেখানে ওরা স্টুডেন্টরা গলায় কলেজের আই কার্ড পরে, কাঁধে কলেজের ব্যাগ, স্কুলের ব্যাগ নিয়ে, বই নিয়ে ওরা প্ল্যাকার্ড নিয়ে প্রোটেস্টে নেমেছিল। সেখান থেকে কিছুটা জায়গায় ওদের পুলিশও পারমিশন দিয়েছে, তোমরা এগিয়ে যেতে পারো। একটা সময় গিয়ে সরকারের মনে হয়েছে, পুলিশের মনে হয়েছে যে ওই প্রোটেস্টের মধ্যে কিছু অ্যান্টি ন্যাশনাল এলিমেন্ট রয়েছে, যেটার কোনো প্রমাণ, কোনো সাক্ষ্য প্রমাণ সরকার দিতে পারেনি এখনো অবধি। সেই একটা অ্যাজাম্পশনের ভিত্তিতে কিন্তু সরকার শুট অ্যান্ড সাইটের অর্ডার দেয়। প্রথমে টিয়ার গ্যাস, তারপরে সরাসরি শুট অ্যান্ড সাইটের অর্ডার। তো সেই জিনিসটা থেকেই তো এখানে মানে প্রপার আগুনে ঘি ঢালার মতো কাজ তো ওটাই, যেটা সরকার করলো। সরকার কোনো এভিডেন্স ছাড়া, কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া কি করে মনে করে নিল ওখানে কিছু অ্যান্টি ন্যাশনাল এলিমেন্ট রয়েছে? যদি থাকতো, সরকার ওখানে শনাক্ত করতে পারতো, শনাক্ত করে ওখানে কোনো অ্যাকশন নিতে পারতো। ডাইরেক্ট শুট অ্যান্ড সাইটের অর্ডার দিয়ে দিল সরকার। তো সেখানে কি এটা বাঞ্ছনীয়? এটা কাঙ্ক্ষিতও নয়, বাঞ্ছনীয় নয়। কোথাও একটা কোনো জায়গায় হিসাব মিলছে না অনুরাগ, এবং সরকার বুঝতে পারেনি যে ক্ষোভটা এই পর্যায়ে যেতে পারে, যে শেষ পর্যন্ত এমন ভাবে আক্রমণ হবে। সব থেকে বড় কথা, নেপাল এমন একটা দেশ অনুরাগ, 2008-এ সেখানে রাজতন্ত্রের সমাপ্তি এবং গণতন্ত্রের শুরু। তারপর থেকে 2025 পর্যন্ত এই সময়টায় 17 বছরে 14টা সরকার, কোন সরকার 5 বছর টেকেনি। ফলে একটা সরকারের সঙ্গে আরেকটা সরকারের যে মিল আছে এরকম নয়। অথচ যখন এই ক্ষুব্ধ জনতা আক্রমণ করছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতেও আগুন ধরিয়ে দিচ্ছেন। মানে প্রতিটা সরকারই এই আক্রমণের কেন্দ্রে। দেখুন, আপনি এবং সপ্তক একেবারে ঠিক বললেন। এই বিক্ষোভের যা এখন যে পর্যায়ে বিক্ষোভ গিয়ে দাঁড়িয়েছে, সেখানে হিলটন হোটেলে আগুন লাগানো হোক কিংবা প্রাক্তন প্রধানমন্ত্রীর নিবাস, তার বাড়িতে আগুন লাগানো হোক, তাতে এই জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই বিক্ষোভ তার শুধুমাত্র কারণ সোশ্যাল মিডিয়া ছিল না, তা তো বোঝা যাচ্ছে। বা এটাও হতে পারে, কেস টু হতে পারে, যে এই বিক্ষোভ যখন মোমেন্টাম নিচ্ছিল, সেই মোমেন্টামটাকে ব্যবহার করে সেখানকার যে শক্তিগুলো আছে, যেটা এই সরকারের বিরুদ্ধে কিংবা তারা নিজেদের স্বার্থ পূর্ণ করার জন্য আজকে মবকে ইনফ্লুয়েন্স করে
কিংবা মবকে ফুয়েল করে অথবা এই সুযোগটাকে কাজে লাগিয়ে তাদের স্বার্থ পূর্ণ করার চেষ্টা করছেন, তা বোঝা যাচ্ছে। কিন্তু আজকে যখন আমরা আন্তর্জাতিক কেন্দ্র থেকে এটাকে দেখবো, ইন্টারন্যাশনাল রিলেশনের চোখ থেকে দেখব, আপনি দেখবেন পার্থদা আমাদের যতগুলো দেশে, আমাদের যতগুলো সীমান্ত রাজ্যগুলো দেশগুলো আছে, বাংলাদেশ হোক কিংবা শ্রীলঙ্কা হোক কিংবা পাকিস্তান হোক কিংবা নেপাল হোক, সব জায়গায় একটা মিলিটারি ডমিনেন্স দীর্ঘদিন থেকেছে, বা এখন আমরা অন্তত দেখতে পাচ্ছি। আজকে বাংলাদেশে যা হলো, ছাত্র বিক্ষোভ থেকে শুরু করে আমরা দেখলাম যে শেখ মুজিবুর রহমানের প্রতিমা, তার মূর্তি ওখানে, তার উপরে উঠে একজন সেটাকে ভাঙছেন, কেউ তার উপরে পেচ্ছাপ করছেন। ফলে যারা দেশের জন্য লড়লেন, যারা দেশটাকে স্বাধীন করলেন, আজকে তার প্রতিমা ভাঙা হচ্ছে। সেটা আমি মনে করি বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট না, আমি মনে করি সেটা ওখানকার টেররিজম, কিংবা ওখানকার মানুষকে, ওখানকার লোকেদের ভুল বুঝিয়ে সেসব করানো। আজকে আপনি ভাবুন, এই কল্পনাটা আমরা দেশে করতে পারি যে নেতাজি সুভাষচন্দ্র বসু কিংবা গান্ধীজি কিংবা অন্য কোনো রাষ্ট্রপুরুষ তার প্রতিমা ভাঙা হচ্ছে, কিংবা তার উপরে এইভাবে কোনো কার্যকলাপ করা হচ্ছে। ফলে মিলিটারি ডমিনেন্স এর প্রধান কারণ। আর আমরা কালকে দেখেছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি যে ওখানকার আর্মি তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছে এবং ওখানকার আর্মি টেক ওভার করে নিয়েছে। আচ্ছা, এর থেকে আমাদের শেখার অনেক কিছু জিনিস আছে। ভারতবর্ষের আর্মি সৈন্যবাহিনী, আমি তাদেরকে সম্মান জানিয়ে, তাদেরকে স্যালুট করে আজকে বলছি, ভারতবর্ষের সৈন্যবাহিনী বিশ্বের টপ 10 সৈন্যবাহিনীর মধ্যে অ্যাকর্ডিং টু নাম্বার আসে, মানে আমাদের সংখ্যাবল যেটা আর্মির আছে তাতে আমরা প্রধান 10 দেশের মধ্যে আসি। কিন্তু ভারতবর্ষের সৈন্যবাহিনী কোনোদিনই এরকম কোনো তারা ট্রেন্ড দেখাননি। তার মানে কি এখানকার ডেমোক্রেসি খুব স্ট্রং, বা তার মানে এখানকার মানুষের ডেমোক্রেটিক আইডিয়ালস খুব স্ট্রং। নেপাল আপনি যেটা বললেন 2008-এ রাষ্ট্র হওয়ার, গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার পরে, ডেমোক্রেসি হওয়ার পরে কোনো সরকারই ওখানে নিজের পুরো টেনিয়রটা পূর্ণ করতে পারেননি, 5 বছর সরকার চালাতে পারেননি। তার পেছনে প্রধান কারণ ওখানকার সরকারের হচ্ছে না চালানো, যেটা আমরা পড়াশোনার মাধ্যমে বা কিংবা নিউজ শুনে কিংবা আর্টিকেলস পড়ে আমাদের যা মনে হয় যে নেপালের সরকার কিন্তু চায়না দিয়ে সরাসরি ইনফ্লুয়েন্সড, এবং চায়নাকে নিয়ে তারা চলেন এবং চায়নার এজেন্ডাগুলোকে আমাদের সাউথে প্রমোট করছেন কিংবা ইন্টারন্যাশনাল ফোরামে প্রমোট করছেন। আর নেপালের সাথে ভারতবর্ষের সম্পর্ক যদি আমরা পোস্ট 2008 দেখি আর প্রি 2008 দেখি, তার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আমরা দেখতে পারবো। তা বলে আমি কিন্তু মোনার্কিকে সাপোর্ট করছি না, আমি লোকতন্ত্রকে, গণতন্ত্রকে সাপোর্ট করছি। কিন্তু চাইনা, আপনি দেখুন পার্থদা, আজকে আমি আমেরিকাকে নিয়েও এর মধ্যে দুটো কথা বলতে বাধ্য হচ্ছি। আমি জানি ভারতবর্ষের মিত্র রাষ্ট্র আমেরিকা, কিন্তু এই ছোট দেশগুলোই সবসময়, আমি ছোট বলতে তাদের এরিয়া হিসেবে বলছি, এই দেশগুলোই কিন্তু সবসময় বড় দেশের পলিটিক্সের শিকার হয়। আজকে আপনি দেখুন মিডল ইস্টে কি অবস্থা আমেরিকা করে রেখেছে। আজকে আফগানিস্তানকে স্বপ্ন দেখানো হয়েছিল যে আমরা এখানে, তোমরা কমিউনিস্টকে ফেলে দাও, আমরা এখানে খুব আচ্ছে দিন নিয়ে আসবো, বা আচ্ছে দিন আমি সেন্সে বলিনি, তোমাদের খুব ভালো আমরা উন্নয়ন করে দেবো। কিন্তু আজকে আফগানিস্তানের অবস্থা কি, আমরা আপনাদের চ্যানেলে দেখেছিলাম যখন আমেরিকা ওখান থেকে যাচ্ছিল, সে প্লেনে অনেক আফগানিস্তানি লোকজন ঝুলে ঝুলে যাচ্ছিল যে আমি আমেরিকা চলে যাই, আফগানিস্তান থেকে উদ্ধার হয়ে যাই। ফলে আমি মনে করি নেপাল চায়নার সে পলিটিক্সের শিকার। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে এই অ্যাজিটেশনটা, এটা কি তাহলে আমি অ্যান্টি চায়না বা অ্যান্টি চাইনিজ অ্যাজিটেশন বলতে পারি? বা চায়নার যে কর্তৃত্ব ওই দেশের ওপর ছিল, আজকে যারা নতুন করে সরকার করবে বা ক্ষমতায় আসবে, সৈন্যবাহিনী হয়তো নিজের হাতে রাখবে না, এখনো ব্যাপারটা স্পষ্ট নয়, কিন্তু ওখানে সৈন্যবাহিনী পাকিস্তানের মতো সরকার দখল করে চালিয়েছে এরকমও তো নয়, কিছু না হয় রাজা আর না হলে একটা গণতান্ত্রিক সরকার ওখানে বেশিরভাগ সময় চালিয়েছে। তো আজকে যদি নতুন করে কোনো গণতান্ত্রিক সরকার তৈরি হয়, সেটা কি চাইনিজ ইনফ্লুয়েন্সের বাইরে থাকবে? আমার তো মনে হয় না, কারণ ওখানকার যারা সরকার গঠন করবেন, এক্সেপশন হতে পারে যদি নতুন ছেলেমেয়েরা উঠে আসে, যদি নতুন প্রজন্ম উঠে আসে, তাহলে এটা হতে পারে না। কারণ দেখুন তাদের বাধ্যবাধকতাগুলোও কিন্তু বুঝতে হবে। তারা শুধুমাত্র ভারতবর্ষকে এগেনস্টে যাচ্ছে কারণ তারা ভারতবর্ষের এগেনস্টে যেতে চাইছে তা না, কারণ তারা চায়না দিয়ে 3 পাশ থেকেই তারা কিন্তু ঘিরে আছে। দে আর ল্যান্ড লকড, আমাদের জিওগ্রাফিক্যাল ভাষায় নেপাল ইজ এ ল্যান্ড লকড কান্ট্রি। তার 3 দিকে চায়না, একদিকে ভারত।
আর চায়নার ট্রেন্ড আপনি দেখেন যে চায়না একটা এক্সপেন্সিভ দেশ, মানে চায়না নিজের সীমারেখা সবসময় বলে যে এটাও আমার, এটাও আমার, এটাও আমার, মানে তার বিস্তার সবসময় করতে থাকে। এবার তার বিস্তারের শিকার আমরা দেখেছি টিবেট হয়েছে, এবং 100 বছরের মধ্যেই হয়েছে তাইওয়ান ইজ অন থ্রেট। তারপরে তাইওয়ানের ম্যাক্সিমাম পার্ট তো চায়না দখল করেই নিয়েছে, টিবেট হয়েছে। সেই দিক থেকে কিন্তু নেপালের এই ভয় বা নেপালের চায়নাকে সাথে নিয়ে চলাটা আমার মনে হয় তাদের প্রেক্ষিতে স্বাভাবিক। কিন্তু একই জায়গায় সপ্তক আমরা কিন্তু ভারত সরকারকে কখনো নেপাল বর্ডার সিল করতে দেখিনি। আজকে এই সিচুয়েশনে হয়তো সবকটা বর্ডার মানে যে সীমান্তগুলো দিয়ে লোকজন যাতায়াত করে সেই সমস্ত ল্যান্ড পোর্টগুলো আপাতত সিল করে দেওয়া হয়েছে, কিন্তু সেটাতে এই পরিস্থিতির পর এমনকি ভারত এবং নেপালের মধ্যে সেই সম্পর্ক যে ভারত থেকে আপনি কোন রকম ভিসা ছাড়াই নেপাল যেতে পারেন, পাসপোর্টও অনেক সময় চেক করার দরকার হয় না, নেপালিরাও ভারতে আসতে পারে। একটাই কারণ, ওটা হিন্দু কান্ট্রি, আর ভারত মনে করে হিন্দু কান্ট্রি মানে সে আমার বন্ধু। চাইনিজ ইনফ্লুয়েন্স যদি এত বেশি হতো তাহলে নেপাল নিয়ে ভারত সরকারকে অন্য কোনো ভাবে ভাবতো না। একদমই ঠিক বলেছো পার্থদা, যে নেপালকে সবসময় ভারত কোনো না কোনোভাবে ইন্টারন্যাশনাল রিলেশনের দিক থেকে, ফরেন পলিসির দিক থেকে সাহায্য করে এসেছে। সেটা এবং নেপাল ইজ নট আ থ্রেট টু ইন্ডিয়া, কখনো ইন্ডিয়া কনসিডার করেনি, তাহলে কিন্তু নেপালিরা উইদাউট পাসপোর্ট ভারতে এভাবে চলে আসতে পারতো না। ইয়েস, ডেফিনেটলি ভারত কখনোই ওদেরকে উইদাউট ভিসা পারমিট করতো না। এবং একসময় দেখাও গেছে আমাদের ফরেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার মিস্টার জয়শঙ্কর বলেছেন যে যখন আমি যে উদাহরণটা এর আগে দিচ্ছিলাম যে নেপাল ট্রাকে করে তেল নেওয়া আসা করতো, সেখান থেকে ভারত ওদেরকে ওই ব্যবস্থা করে দেয় যেখানে ওরা ডাইরেক্টলি ওই পাইপলাইনের মাধ্যমে ওটা পেতে পারে। তো সেক্ষেত্রে কখনোই ইন্ডিয়া ওটা ক্লেম করেনি বা ওটা কখনো বুঝতে দেয়নি মানুষকে যে নেপাল ইজ আ থ্রেট ফর ইন্ডিয়া। কিন্তু এটাও দেখতে হবে যে চায়না কিন্তু শুধুমাত্র নেপালকে নয়, চায়না পাকিস্তান, বাংলাদেশ এবং অন্যান্য চায়নার আশেপাশে যতগুলো দেশ আছে যেটা ভারতের থেকে কোনো না কোনোভাবে লিঙ্কড, মানে টেরিটোরিয়াল দিক থেকে, সেক্ষেত্রে কিন্তু চায়না খুব একটা বাজে ইনফ্লুয়েন্স কাজ করানোর চেষ্টা করে, আগেও করেছে, এখনও করছে এবং ভবিষ্যতেও করবে। সেক্ষেত্রে আমার মনে হয় ভারতের এরপরে যদি নেপালে নতুন সরকার আসুক, সেটা নতুন প্রজন্মের সরকার হোক কিংবা ওই এক্স প্রাইম মিনিস্টার থেকে কেউ টেক ওভার করুক ওই সরকারটা, সেক্ষেত্রে কিন্তু ভারতকে এই নিয়ে ভাবা উচিত যে নেপালের ইনফ্লুয়েন্স কি, চায়নার ইনফ্লুয়েন্স কি অন নেপাল, অ্যান্ড তার উপর ভিত্তি করে ভারত সরকারের কিন্তু এরপরে নেপালের প্রতি যে কোনো পলিসি ইমপ্লিমেন্ট করা এবং চেঞ্জ করা জরুরি। দেখুন, ভারত সরকার এখনো পর্যন্ত অফিসিয়ালি নেপাল নিয়ে কোনো স্টেটমেন্ট দিয়েছে বলে আমার চোখে পড়েনি। একটা অ্যাডভাইজারি ইস্যু করা হয়েছিল গতকাল ভারতের যে সমস্ত নাগরিকরা নেপালে রয়েছেন তাদের জন্য। দুই প্রধানমন্ত্রী আজকে এই প্রসঙ্গে বলেছেন প্রতিবেশী দেশ যত তাড়াতাড়ি শান্তি সেখানে ফিরে আসে আমরা চাইবো, যত দ্রুত সম্ভব সেখানে শান্তি ফিরে আসুক। এবং একই সঙ্গে সেই অ্যাডভাইজারির প্রতিফলন প্রধানমন্ত্রীর বক্তব্যে যে ভারতীয়রা নিজেদের সাবধানে রাখার চেষ্টা করুন। কিন্তু কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আমাদের ফরেন ডিপার্টমেন্ট, ফরেন অফিস থেকে এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। আর ইন্টারেস্টিং হলো যে ভারত সব থেকে বড় দেশ এই রিজিয়নে, চায়নাকে বাদ দিলে, বাংলাদেশ ভারতের গায়ের মধ্যে, মানে তার তিন দিকেই ভারত, সেখানে এত বড় ঘটনা ঘটেছে। তখন এই আলোচনা হয়েছিল যে ভারত সরকারের কাছে কি কোনো আগাম আন্দাজ ছিল না যে বাংলাদেশে এই ঘটনা ঘটতে পারে। আবার নতুন করে সেই আলোচনা হচ্ছে নেপালে এত বড় ঘটনা ঘটলো, ভারত সরকারের কাছে কোনো রকম কোনো ইনফরমেশন ছিল না যে ঘটতে পারে। আর বাংলাদেশের পরে আবার নেপাল, প্রথমে শ্রীলঙ্কা, সেখানে পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পরে বাংলাদেশ, সেখানে পরিস্থিতি এখনো অত্যন্ত অস্বাভাবিক। এরই মধ্যে নেপাল, ভারতের তিন প্রতিবেশী রাজ্যে পরপর খুব কম সময়, বছর দুয়েকের মধ্যে এই ধরনের ঘটনা একটা প্রশ্ন তোলেই যে আন্তর্জাতিকভাবে ভারতকে প্রতিবেশী বিহীন করা বা প্রতিবেশী বন্ধুবিহীন করার কোনো ষড়যন্ত্র কোথাও কাজ করছে কি। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব, আমরা ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর।